নমস্কার। শুরু হচ্ছে আজকের খবরের ময়নাতদন্ত। আর খবরের ময়নাতদন্ত মানেই আমরা সুমন বসুর আগে পেয়ে যাচ্ছি বিশ্লেষক হিসেবে। সংবাদ বিশ্লেষণে ওনার জুড়ি মেলা ভার, এটা খুব স্বাভাবিক। এবং আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে এই যে সন্দীপ ঘোষকে 14 দিন ধরে জেরা করা হচ্ছে আরজি করের ঘটনা নিয়ে, তো এখনও পর্যন্ত তার সেই ফ্রুটফুল কোনো ব্যাপার উঠে আসেনি বা ফ্রুটফুল কোনো সিদ্ধান্ত উঠে আসেনি। কিন্তু কেন এই এতদিন ধরে জেরা করার পরেও কিছু উঠে আসছে না, এই বিষয়টাকে অনেকের মধ্যেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। তা আমরা সুমনবাবুর কাছ থেকে জেনে নিতে চাই যে কেন এই 14 দিন ধরে জেরা করার পরেও সিবিআই যে জেরা করছে সেখান থেকে আমরা কোনো কিছু এখনও পর্যন্ত পাচ্ছি না কেন। দেখেন, এক নম্বর হচ্ছে সিবিআই যে চেষ্টা করছে তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে এই 14 দিনের জেরাতে। হ্যাঁ, 2-3 দিন কিন্তু জেরা বন্ধ ছিল এবং ধারাবাহিকভাবে কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত অবধি জেরা হচ্ছে এবং সেই জেরার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং সেই তথ্যগুলি সত্য মিথ্যা সেটা কিন্তু প্রমাণ হওয়ার বিষয়। তবে সিবিআইয়ের নজরে কিন্তু রয়েছেন যারা ফরেন্সিক দুজন ডাক্তার কিন্তু সেদিনকার ছিলেন, যারা ময়নাতদন্ত করেছিলেন তিলোত্তমার, তাদের কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু এখানে রয়েছে এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার গতি বাড়াতে। সিবিআই শুধু যে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছেন তা কিন্তু নয়, তারা আমরা দেখেছি যে বহু জায়গায় কিন্তু একসঙ্গে অভিযান তারা চালিয়েছিলেন গত রবিবার। সুতরাং আমরা যদি দেখি সিবিআইয়ের মতন চেষ্টা করছে, তবে চেষ্টা করলেই তো সব সময় যে সাফল্য আসে তা তো নয়। কারণ কোনো যদি অপরাধ সংগঠিতভাবে হয় তাহলে কিন্তু সেই অপরাধ ধরার অনেক কঠিন হয়ে পড়ে। কেন, যারা অপরাধটা সংগঠিত করেন সমষ্টিগতভাবে তারা তো আটঘাট ভেদেই কিন্তু করেন এবং তারা তথ্য প্রমাণ সমস্ত কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো চিটফান্ড আমলে যে সারদা কেলেঙ্কারি হয়েছে, সেই সারদা কেলেঙ্কারি নিয়ে অনেক ডায়েরির কথা প্রসঙ্গ উঠেছিল, অনেক কিছু উঠেছিল এবং আমরা তো সেই সময় মনে আছে আপনার যে সুদীপ্ত সেন কে কিন্তু বা দেবযানীকে কিন্তু পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন তিনি উত্তরে আছেন এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। পরবর্তী সময়ে দেখা গেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সঠিক ছিল এবং সেখান থেকে কিন্তু উত্তর থেকে কিন্তু কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সারদা যে মামলা ছিল সেখানেও সিবিআই কিছু করতে পারেনি বলা হয়, বা অনেকে যারা সিবিআইয়ের পক্ষের লোক তারা বলেন যে তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু সম্ভব হয়নি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সিবিআই তো এসএসসি মামলাতেও কিন্তু তারা তদন্ত করছিলেন এবং মহামান্য কলকাতা হাইকোর্ট একেবারে ধরে ধরে মনে হয় যেন সিবিআইয়ের থেকে বেশি তারা কিন্তু তাগিদ ছিল কলকাতা আদালতের এবং কলকাতা আদালত মানুষের স্বার্থে কিন্তু সিবিআইকে ধরে ধরে বলে দিচ্ছিলেন এই জায়গায় আপনাকে এটা করতে হবে, এই জায়গায় ওটা করতে হবে এবং তারপরে কিন্তু একটা বড় কিন্তু কেলেঙ্কারি সামনে এসে যায়। একেবারে সাদা খাতা শুধু জমা দেওয়া নয়, একেবারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে ওই মার্কশিটে পর্যন্ত সেটার মধ্যে একটা কিন্তু পরিবর্তন করা হয়েছিল, এমনকি নাম্বার একাডেমিক স্কোরের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত একটা পরিবর্তন করা হয়েছিল। ফলে এত ধরনের যদি কোনো জায়গায় তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে কিন্তু সহজ হয় না। সম্ভবত এই যে মামলাটা রয়েছে তিলোত্তমা, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ গোপন করা হয়েছে, কিছু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এমনটা অভিযোগ উঠছে। এই ধরনের অভিযোগ যদি বারবার উঠতে থাকে কোনো একটা রাজ্যে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন ভোটের যে গণনা সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছিল 2021 সালে এবং সেই গণনার কারচুপির একেবারে প্রায় প্রকাশ্যে এসে গিয়েছিল। সেখানে বিজেপি যদি একটু সক্রিয় থাকতো, তারা যদি যে নিয়ম বলে 60 দিনের মধ্যে যদি তারা মামলা করতেন তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতো। বিজেপি কেন করেনি এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। 2021 সালেও বিজেপির অনেক যারা প্রার্থী ছিলেন তারা বলেছিলেন যে আমরা মামলা করব, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো তাদেরকে সেই ধরনের সুযোগ দেয় না। ফলে অনেক অপরাধ বা অনেক ধরনের যে অভিযোগ সেই অভিযোগগুলি কিন্তু প্রমাণিত হয় না বাংলাতে এবং এটার ফল কিন্তু সাধারণ মানুষ ভুগছে। বিজেপি যে ধরনের উদ্যোগ তাদের নেওয়া উচিত ছিল বিরোধী দল হিসেবে, বামফ্রন্টের যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল বিরোধী দল হিসেবে, কংগ্রেসের যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল সেই উদ্যোগ
কংগ্রেস, বিজেপি, সিপিএম তারা কিন্তু নিতে পারেনি। তারই যে ফলশ্রুতিতে একটা দুর্নীতি বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন কিন্তু যারা দুর্নীতি করেন তারা কিন্তু ধরাকে সরাজ্ঞান করেন। আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এই একই অভিযোগ উঠছে, বা উত্তরবঙ্গের একজন বিশিষ্ট মানে আমরা যদি বলি ডাক্তারবাবু, তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে, এবং তার বিরুদ্ধেও যে অভিযোগ উঠছে সেটা নতুন কিছু না, আগেও কিন্তু অভিযোগ উঠেছে। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই অভিযোগগুলো উঠবে কেন। একটা অভিযোগ উঠলেও তার সত্যতা যাচাই করে তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু অভিযোগগুলো উঠবে না। আমার মনে হয় একটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী। আমার যেটা মনে হচ্ছে যে বারবার করে যে গত মানে 10, 12 বা 13 বছরের এই জায়গাতে কিন্তু একটা খামতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যোগ্য বিরোধী দল নেই বলে কিন্তু আজকে মানুষকে পথে নামতে হচ্ছে, এবং সমস্ত মানুষ কিন্তু পথে নেমে গিয়েছে। এবং আপনি যদি দেখেন সেই 14 তারিখ মধ্যরাতে যে মহিলাদের রাস্তা দখল বা রাত দখল, এই যে একটা আমরা স্লোগান নিয়ে কর্মসূচিকে সফল হতে দেখেছি, একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি 27 তারিখে নবান্ন অভিযানে দলে দলে সাধারণ মানুষ কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে ছাত্রদের ডাকে। শুধু যে ছাত্রদের ডাকে যে তা কিন্তু নয়, ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক, তাদের শিক্ষক, সব শ্রেণীর মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস যেমন এই যে একটা ঘটনা ঘটেছে তার বিরোধিতা করে কিন্তু তারাও কিন্তু রাস্তায় নেমেছে। অর্থাৎ এবার যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই কিন্তু পথে নেমেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে সবাই আলাদা আলাদাভাবে কিন্তু লড়াইটা করছে। এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিশেষত বারবার কিন্তু এই যে ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমা, এখানে কিন্তু সবচেয়ে বেশি যদি কারো কৃতিত্ব থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে কিন্তু বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নাম বলতেই হয়। তিনি সেদিন যদি যখন তার তিলোত্তমাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছিল বলে অভিযোগ, তখন তিনি যদি পুলিশের গাড়ির সামনে একেবারে দৃঢ়ভাবে না দাঁড়াতে, এমনকি পুলিশকর্মী তার গা পর্যন্ত স্পর্শ করেছে, সেখানেও কিন্তু তিনি অনড় ছিলেন। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু তারপরেই প্রকাশ্যে এসেছে, শুধু না একটা জাগরণ তৈরি করেছে। এবং এই জনজাগরণের ফলেই যেটা হয়েছে 27 তারিখে আমরা নবান্ন অভিযান দেখতে পেয়েছি। মানুষের যে দাবি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে যে দফা 1 দাবি 1, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, এবং তাদের ব্যর্থতা দাবি করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ছাত্র সমাজ। অর্থাৎ আমরা যদি দেখি সেই যে অভিযানটা, সেই অভিযানটার আগে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের দল তারা কিন্তু ঘোষণা করে তাদের সঙ্গে, এমনকি মীনাক্ষী মুখোপাধ্যায়ও বলেন যে মানুষ যাতে সেই অভিযানে না যান তিনি আহ্বান জানান। এবং এই জায়গাটাই কিন্তু সমস্যা একটা বড় হয়েছে, কারণ সেদিন কিন্তু একটা বড় সুযোগ ছিল আরও বড় প্রতিবাদ একটা সংযুক্ত করার। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা সময় আমি টিভিতে দেখতাম যে মুখ্যমন্ত্রী সেই সময় কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জ্যোতি বসুর একটা সুযোগ কিন্তু এসেছিল, এবং কংগ্রেসের পক্ষ থেকে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার একটা কিন্তু আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাম নেতৃত্ব, বিশেষত সিপিএম নেতৃত্ব, তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে কিন্তু বাধার সৃষ্টি করে, এবং পরবর্তী সময়ে জ্যোতি বসু কিন্তু বলেছিলেন এটা একটা ঐতিহাসিক ভুল হয়েছে। আমার মনে হয় সিপিএম কিন্তু দ্বিতীয় ঐতিহাসিক ভুল করে ফেললো। 27 তারিখের অভিযানকে তারা কিন্তু মানুষকে যে আহ্বান জানিয়েছিলেন যে সেই অভিযানে সামিল না হতে, এবং সিপিএম বলেছিলেন যে তাদের সঙ্গে এই যে অভিযান, এই অভিযানের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু দ্বিতীয় ঐতিহাসিক ভুল হবে। আজকে হোক কালকে হোক তারা কিন্তু বলবে যে আমাদের দ্বিতীয় ঐতিহাসিক ভুল ছিল, যে এত ধরনের অপরাধ হচ্ছে গত 13 বছরে যা সামনে চলে এসেছে একটার পর একটা। এটা কিন্তু সাধারণ একটা মোমবাতি মিছিল করে, সাধারণ একটা প্রতিবাদ মৌন মিছিল করে কিন্তু সম্ভব না। এর জন্য কিন্তু যারা এই ধরনের অপরাধে যুক্ত বা যারা এই ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের সাহায্য করছে, সাপোর্ট করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কিন্তু একটা সময় কিন্তু চলে এসেছে। এই জায়গাতে সিপিএম নেতৃত্ব সেদিন যে মানে তাদের যে আদর্শ বা নীতি থেকে তারা যে অংশগ্রহণ করেন, অনীহা প্রকাশ করছেন এবং সাধারণ মানুষকে কিন্তু না করেছেন সেই মিছিলে যেতে। তারপরেও যেই সংখ্যায় মানুষ সেদিন উপস্থিত হয়েছে, আমার মনে হয় যে এটা কিন্তু দ্বিতীয় ঐতিহাসিক একটা ভুল হয়ে গেল বামফ্রন্টের, এবং এই ভুল কিন্তু তারা
আগামী দিনে স্বীকার করবেন, আপনি মিলিয়ে নেবেন, আগামী দিনে কিন্তু স্বীকার করবেন, কারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনও রয়েছে। আপনি জানেন আজকেও কিন্তু গার্ডেন রিচের একটি পুজো কমিটি মুদি আলী আমরা কজন ক্লাব, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর যে পুজোর জন্য যেটা অনুদান দেওয়া হয়, যেটাকে মানুষ বলেন যে দুর্গার ভাণ্ডার, সেই দুর্গার ভাণ্ডার কিন্তু তারা নিতে অনিচ্ছা প্রকাশ করছে। বহু ক্লাব জেলায় জেলায় কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে পুজোর জন্য যে বরাদ্দ রাজ্য সরকার সেটা কিন্তু বয়কট করছেন একের পর এক ক্লাব। সুতরাং মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, এবং মানুষ কিন্তু আপনি যদি দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ায় তাকান, যারা এতদিন ধরে বামপন্থের বা বামপন্থীদের সমর্থন করেছেন বিভিন্ন ইস্যুতে দীর্ঘ এই 13 বছরে, তারাও দেখবেন ইদানিং যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, তাদের মধ্যেও কিন্তু একটা মানে অন্যরকম মনোভাব কিন্তু তৈরি হয়েছে 27 তারিখের পর থেকে। তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট করতে শুরু করেছেন যে বামপন্থীরা যা করুক, কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে রয়েছি এবং আমরা চাই যে একটা সুষ্ঠু ব্যবস্থা হোক। এবং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন আজকে যখন আলোচনা করছি তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি দিল্লিতে পৌঁছে গেছেন এবং তিনি কিন্তু আলোচনা ইতিমধ্যে কিন্তু শুরু করেছেন। আমি আশা করব যে তিনি নিশ্চয়ই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এবং খুব শীঘ্রই, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি যে খুব শীঘ্রই বাংলা কিন্তু একটা বড় ব্রেকিং নিউজ পাবে এবং সেই ব্রেকিং নিউজ কিন্তু আমাদের সংবাদ মাধ্যমদের প্রচার করতে হবে। সুতরাং আমরা শুনে নিলাম সুমনবাবুর বিশ্লেষণ এবং সেই সঙ্গে আমরা আমাদের খবরের ময়নাতদন্ত এখানেই শেষ করছি। নমস্কার।